সেও তো একজন মা, সে যখন গর্ভবতী হচ্ছে তা সে সন্তানের জন্ম দিচ্ছে, তার জন্য সরকারি এই নিয়ম প্রযোজ্য নয়। কি অমানবিক অ্যাপ্রোচ! একটা কর্মীকে একই জায়গাতে তার পরিচয়টা সে তার কাছে সেকেন্ডারি হয়ে যাচ্ছে। 45 দিন দীর্ঘ আন্দোলনের ফলে আমরা মাতৃত্বকালীন ছুটি 45 দিন তারা দিয়েছে, আর সে 45 দিন পরে বেরিয়ে যাচ্ছে, তার বাচ্চাকে বাড়িতে রেখে তার বাচ্চার মায়ের দুধ পাচ্ছে কি পাচ্ছে না, এই দায়িত্ব সরকারের নেই। এই মানবিকতা সরকার দেখাতে পারলো না। আবার সে সেই মায়েদেরকে বাড়ি বাড়ি কি করছে, তুমি মায়ের মুখের দুধ খাওয়া, তুমি সবার মুখের দুধ খাওয়া, তুমি আড়ি কাপড় চোখ দিয়ে করো না, বাকি চলবে না, এই বাঁধবে না, অন্তত সেই নিয়মগুলোর বাইরে। আশাকর্মীর কি স্বাস্থ্য নেই? তার কি পরিবার নেই? তার শরীরটা কি শরীর নয়? তার কি জ্বর হতে পারে না? তার কি আনন্দ উৎসব কোনো কিছুতে তার কি কোনো অধিকার নেই? বড় বড় জঙ্গলে কাজ করায়, বড় বড় হাইওয়ে সেইগুলো কাজ করায়, বা আমাদের দোকান দিয়ে গাছ কাটায়, মানে অনেক রকম কাজ করে। সেই কাজের ক্ষেত্রে আমাদের মজুরিটা কমই কম, বিশেষ 2 টাকা মজুরি। আমাদের প্রথম 8 ঘন্টা কাজ ছিল, 8 ঘন্টা কাজ করতাম আমরা, তখন আমাদের 2600 টাকা মাইনে ছিল। এখন আমরা অনেক লড়াই করে আমরা 4 ঘন্টা কাজে নিয়েছি। আমাদের গ্লাস দেয় না, বা মুখের মাস্ক দেয় না, কোনো ড্রেস দেয় না। বড় বড় জঙ্গলে বিষাক্ত পোকামাকড় থাকে, অনেকের গায়ে মানে অত্যাচার এগুলো থাকে, সেই সব জঙ্গলে আমাদেরকে কাজ করতে হয়, বা বড় বড় হাইওয়ে কাজ করতে হয়। তো কাজের জায়গায় আমাদের টয়লেটের কোনো জায়গা নেই, বা কোনো জলের কোনো জায়গা নেই। 4 ঘন্টার মধ্যে আমাদের কোনো মানে সুযোগ সুবিধা নেই কাজের জায়গায়। মাসে 4টে ছুটি, সেই 4টে ছুটি মজুরি তো দেয় না। মাসে যে রবিবারে ছুটি হলো সেই মজুরিটা দেয় না, বা 3 মাস অন্তরে 5 দিন করে যে ছুটিটা থাকে সেই ছুটির কোনো পয়সা পায় না। আমার ছেলে যখন খুব ছোট ছিল, তখন আমি একটা চুন মিল বলে একটা কারখানা আছে ওখানে কাজ করতাম। ওখানে বাচ্চা রাখার কোনো ব্যবস্থা ছিল? আমার মতো এরকম একটা কাজ করতে বাড়িতে রেখে একটা বাচ্চাটা দিতে পারছে না, বাচ্চাটা বদমাইশি করতে লাভ পাওয়ার না। এবার আমি আমার কাজের জন্য বাচ্চাদের জীবনটা নষ্ট করতে পারে না, তার জন্য এই কাজটা চেয়েছি। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এই কাজটা করে ওই সরকার জমাপত্র করে বাচ্চাদের পড়াশোনা শেখাও, তারপরে বাড়ি দিলেন এই বাড়িটা কেন আছে। মহিলা টয়লেটে যাবে, তাদেরকে আশেপাশে কোনো রকম ভাবে শৌচালয় থাকে না, এবং কোনো রকম ভাবে পেয়ার ইউজ টয়লেট অনেক দূরে থাকে। সে কারণে এরা বাথরুমটাকে অনেকক্ষণ ধরে আটকে রাখে, এবং সেই বাথরুম আটকে রেখে রেখে ভবিষ্যতে এদের কিডনির একটা প্রবলেম দেখা দেয়, তখন আর এরা রোজগার করতে পারে না। আমাদের এই মুখ্যমন্ত্রীদের একটাই আমাদের সরকারের কাছে দাবি, আমাদের প্রাইভেট কোনো সিকিউরিটি নেই, এবং সবাই ধন্যবাদ যারা যারা দেখলেন এবং শুনলেন। এইটা বোধহয় একটু বেড়ে গেছে বেশি। অন্বেষাদিকে অনেক ধন্যবাদ। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের অতিথি বক্তাদের এবং আমাদের অধ্যক্ষ ডক্টর অয়ন্তিকা ঘোষকে। প্রথমে ডেকে নিচ্ছি স্বাতী ভট্টাচার্য, তারপর ডেকে নিচ্ছি তহমিনা মণ্ডল, সংগঠক,
দিদি বসুন, আমরা চেঞ্জ করে দেব। ডেকে নিচ্ছি স্বপ্না ত্রিপাঠী, সংগঠক এবং কর্মীকে। ডেকে নিচ্ছি পূর্বা চৌধুরীকে। আর ডেকে নিচ্ছি আমাদের অধ্যক্ষ ডক্টর অয়ন্তিকা ঘোষকে। চেঞ্জ অমলাদা, এই ইয়েগুলো একটু নেম প্লেটগুলো একটু চেঞ্জ করে যে যেখানে বসেছে। আমাদের অতিথিদের সম্বর্ধনা জানানোর জন্য আমরা প্রথমেই ডেকে নেব আমাদের সিনিয়র অধ্যাপক, বাংলা বিভাগের অধ্যাপক সুরজিৎ বসুকে। অধ্যাপক সুরজিৎ বসু সম্বর্ধনা জানাবেন স্বাতী ভট্টাচার্য। সুরজিৎদাকে এবং স্বাতীদিকে ধন্যবাদ। এখন আমরা ডেকে নেব তুষার স্যারকে, আমাদের অধ্যাপক বাণিজ্য বিভাগের। তুষার স্যার সম্বর্ধনা জানাবেন তহমিনা মণ্ডলকে। অনেক ধন্যবাদ তুষারদাকে এবং তহমিনাদিকে। এবার স্বপ্না ত্রিপাঠীকে, তাকে সম্বর্ধনা জানাবেন আমাদের সর্বাপেক্ষা কনিষ্ঠ অধ্যাপক বাণিজ্য বিভাগের সঞ্জয় দাকে ডেকে নিচ্ছি। সঞ্জয়কে এবং স্বপ্নাদিকে অনেক ধন্যবাদ জানাই। এবার আমাদের বাণিজ্য বিভাগের অপর অধ্যাপক ঈশ্বরদাকে ডেকে নিচ্ছি উর্বাদিকে সম্বর্ধনা জানানোর জন্য। পূর্বাদিকে এবং ঈশ্বরদাকে ধন্যবাদ। এখন আমাদের অধ্যক্ষ ডক্টর অয়ন্তিকা ঘোষকে অনুরোধ করব অনুষ্ঠানের সূচনায় কিছু বলার জন্য। সম্মাননীয় আমাদের অতিথিরা এবং সম্মাননীয় শ্রোতাবৃন্দ, অতিথিদের আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তারা 365 দিন জুড়ে এই কাজ করছেন বলে আমরা শুধুমাত্র একদিনের আঁচ নেব, এটাই আমাদের সৌভাগ্য। নিজে কথা বলে একদম সময় নষ্ট করব না, 12টা 25 বেজে গেছে। আমি এটুকু বলেই রাখলাম, আমরা শুনতে চাই। ধন্যবাদ। প্রথম বক্তা তহমিনাদিকে বলার জন্য, তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। উপস্থিত সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং সংগ্রামী অভিনন্দন। আমি তহমিনা। আমি 88 অর্থাৎ 17 বছর বয়স থেকে একেবারে অসংগঠিত
পিছিয়ে পড়া মহিলা শ্রমিকদের সাথে কাজ করি। তখন আমার বয়স ছিল 17। আমি একটি মুসলিম পরিবারের মেয়ে, বউ, ক্ষেতমজুর পরিবার এবং নিজে ক্ষেতমজুর। কিন্তু কখনোই ভাবিনি যে আপনাদের মতো একটা এরকম কলেজে এসে আমি বক্তব্য রাখার সুযোগ পাবো আর এত সম্মান পাবো। আমার খুব আনন্দ হচ্ছে। আর আজকে যারা পুরো উদ্যোক্তা এই বিষয়টা আমাদের বলার সুযোগ করে দিয়েছে, আমাকে এবং আমার বন্ধু স্বপ্নাকে, আমরা তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমরা বলতে পারছি। তো আমাদের আপনাদের মতো এত লেখাপড়া শেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমি সমাজকর্মী হিসাবে দাবি করি যে আমি সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি। তো আমরা মূলত মহিলা শ্রমিকদের সাথে কাজ করি। আপনারা অনেকে জানেন, সবাই জানেন, ভারতবর্ষে 90% মানুষ আছে অসংগঠিত মহিলা শ্রমিক, যাদের অবস্থা একদম তলানিতে। করোনার পরে এবং সর্বোপরি একটা কথা আমরা সবাই জানি, বাদরের ছাঁচে যদি কাদা দেওয়া হয় তাহলে বাদরই জন্মায়। তো আমরা যেন দেখছি একদম নিচ থেকে উপর অবধি একটা বাদরের ছাঁচ আছে। মেয়েদের মর্যাদা হসপিটালেও ডাক্তারদেরও নেই, আবার গ্রামেও নেই, দিল্লিতেও নেই। অভয়াকাণ্ড কিন্তু সারা দেশ, সারা রাজ্য, সমস্ত জায়গায় হচ্ছে। তো এই বাদরের ছাঁচে কাদা দেওয়ার ফলে সে বাদরই তৈরি হচ্ছে আর সর্বত্র একই হিংসা চলছে। মর্যাদা আরজিকারের যে ঘটনা ঘটেছে, ওনার যথেষ্ট সম্মান, মর্যাদা, অর্থ সব ছিল, তা সত্ত্বেও কিন্তু ওনাকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। আজও আমাদের সমাজে, আমাদের জীবনে মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসাবে দেখে, মাল হিসাবে দেখে। আমরা একেবারে গ্রামীণ লেভেলে কাজ করতে যেয়ে যেটা দেখতে চাইছি, আমি 88, আমি প্রথম যখন কাজে এসেছিলাম ক্লাস 9-এ পড়ি, তো তখন আমি আওয়াজ তুলেছিলাম সম কাজে সম মজুরি চাই। আজও বলছি সম কাজে সম মজুরি চাই। তখন আওয়াজ তুলেছিলাম গ্রামের মানুষ গ্রামে থাকবো, সারা বছর কাজ করব। এখনো বলছি গ্রামের মানুষ গ্রামে থাকবো, সারা বছর কাজ করব। আগে বলতাম হক কথা ভাইটি, চাই কাজের গ্যারান্টি। আমরা কি দেখলাম? কাজের গ্যারান্টি আসলো, কিন্তু রাজ্য আর কেন্দ্রের গন্ডগোলের ফলে আমরা সবাই সর্বহারা, কাজ হারা। মজুরি, কাজ না থাকলে মজুরি মেয়েরা কোত্থেকে পাবে? আজকে গ্রাম বাংলায় পুরো হাহাকার। আপনারা শুনলে অবাক হবেন, আমি বিড়ি শ্রমিকদের কথা বলছিলাম। বিড়ি শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের অনেক সুযোগ সুবিধা ছিল। বিশেষ করে মেয়েদের জন্য দুটো হলিডে হোম ছিল, একটা পুরীতে, একটা দীঘায়। শ্রমিকরা একসঙ্গে মিলে দলগতভাবে তারা সেখানে আনন্দ করতে যেতে পারতো, নিজেদের জীবনের কথা একটু শেয়ার করতে পারতো। আপনারা যেটা বলছিলেন 8ই মার্চ আপনারা আড্ডা দিয়েছেন, শ্রমিকদের কিন্তু আড্ডা দেওয়ার কোনো জায়গা নেই ভাই সাথী। গ্রামীণ শ্রমিকরা আড্ডা মারতে পারতো, টোটালি সেটা বন্ধ। ইলেকট্রিক বিল থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, লো কস্ট কারেন্ট, সব কিছু বন্ধ। তেমনি আমরা যদি দেখি, রাজ্য সরকার আমাদের জন্য কি আনলেন? SSY, সামাজিক সুরক্ষা যোজনা, যেখানে মেয়েরা বলছে হলে টাকা, মরলে টাকা, বিয়েতে টাকা, শ্মশানে টাকা, কবরে টাকা, কিন্তু ছাই করতেও কিচ্ছু নেই। বছরের পর বছর একটা করে মেলা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে। আর কি হচ্ছে? বেশ কিছু 2-4টে ডেথ ক্লেম আমরা পাচ্ছি, অনেক ছোটাছুটি, কয়েক জোড়া অজন্তা ছুটি খোয়ানোর পরে 2-1টা ডেথ ক্লেম পাওয়া যাচ্ছে। ওই হলে টাকা, মরলে টাকা, বিয়েতে টাকা, শ্মশানে টাকা, এসব গল্প। মজুরির বিষয়টা যদি আমরা আসি, তাহলে দেখব যারা মজুর খাটে মাঠে, গাজর তোলা কাজ করে, গাজরে নিড়ানির কাজ করে, এক অঞ্চল থেকে এক অঞ্চলে ছাগল বাঁধার মতো করে, যারা গ্রামে দেখেছেন ছাগল বিক্রেতা কিনারা কি করে, ছাগল কিনে ভ্যানে করে বেঁধে নিয়ে যায়। তেমনি ভোরবেলা 5টার সময় মজুরদের বাগদা থেকে আসারু অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে ইঞ্জিন ভ্যানে কাপড় দিয়ে বেঁধে, যাতে ঘুমিয়ে না পড়ে। সেই শ্রমিকরা কাজ করছে সকাল 6টা থেকে 3:30 অবধি। মজুরি কত? 180 টাকা। ন্যূনতম মজুরি সরকার ঠিক করেন, তা ন্যূনতম একেবারে বেঁচে থাকার জন্য। আমরা দাবি তুলি বাঁচার মতো মজুরি চাই। বলুন 180 টাকা কি বাঁচার মতো মজুরি? যারা বিড়ি বাঁধে তাদের ন্যূনতম মজুরি লড়াই করে করে ধাক্কা দিয়ে 90 থেকে এখন 165 থেকে 70 টাকা পাচ্ছে।
এবং শুধু একজন মহিলা বিড়ি বাঁধে না, তার সাথে তার বাচ্চাটাও সহযোগিতা করে, তার বৃদ্ধ শাশুড়িটাও সহযোগিতা করে। এইভাবে মজুরির ব্যাপারটা এত কম, আর কাজ সেই পরিমাণে কাজ নেই। কোনো মহিলা শ্রমিকই শ্রমিক নয়। অসংগঠিত মহিলা শ্রমিকরা 90% আমরা যারা আছি, আমরা সরকারের খাতায় শ্রমিক নই। আমাদের জন্য কোনো হেলথ স্কিম কোথাও নেই। সরকার স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হতে গেলে 3 বার সব টেস্টগুলো নষ্ট হয় ডেট পেতে গেলে, তারপরে তো অপারেশনের গল্প। এবং অপারেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ওষুধ বেঁধে দেওয়া আছে, তার বাইরে একটা ইঞ্জেকশন দেন না যদি ছটফট করে পেটে। তো ব্যাপারটা আছে, এই আছে ব্যবস্থা। তৃতীয়ত আমরা দেখছি বেশ কিছু গেঞ্জি কারখানা করতেছে, যেসব মেয়েদের সঙ্গে আমরা নতুন কাজ শুরু করেছি আমি, তো তারা শুনলে অবাক হবেন, বলছে কারখানায় যে তারা যখন বলছে দাদা আমাদের মজুরিটা একটু বাড়ান, মজুরি কত পায়? 40 থেকে 150 টাকা, 100 টাকা, 80 টাকা। তখন বলছে দরকার নেই, তোমাকে কাজে আসতে হবে না। তার কারণ কি? চাহিদার থেকে যোগান বেশি, এত বেশি শ্রমিক। যদি আমি মজুরের কথা বলি তাহলে প্রথমেই আমাদেরকে বাড়তে হবে। যদি বলি মজুরি বাড়াও, কেন টয়লেট নেই, কেন বাথরুম পরিষ্কার নেই, যদি বলা হয় তাহলে প্রথমেই আমাদেরকে বাড়িয়ে দেবেন। সেই জন্য মেয়েরা মজুরি বাড়ানোর কথা বলতে ভয় পাচ্ছে, বলতে পারছে না। এত কাজ কমে গেছে যে আন্দামান যাচ্ছে, বনগা বাগদার অনেক মেয়েরা আন্দামান যাচ্ছে কাজে। ভাবুন তো, যেসব মেয়েরা পরিবার নিয়ে আন্দামান যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলোর পড়াশুনো কি হবে? বৃদ্ধ মা বাবা, তাদের কি অবস্থা হবে? প্রচুর ছেলেরা ওই এলাকার দুবাই, মালয়েশিয়া এইসব বিদেশে যায় কাজে। তাদের অনেকে 3-4 বছর পরে লাশ হয়ে বাড়ি ফেলে, কিন্তু তারা না মা বাবাকে দেখতে পায়, না পরিবারের সঙ্গে সময় দিতে পারে। তো সর্বোপরি মেয়েদের কাজ, সম্মান, মর্যাদা, এই বিষয়টা একটা লুপ্ত অবস্থায় আছে। আজকে দেখুন, আমরা যদি একটু সবাই এই ঘরে ভাবি, আজকে আমরা যারা সমাজকর্মী বলে নিজেদের দাবি করি, আমরা বেশ কিছু সামাজিক অধিকার নিয়ে কন্টিনিউ অঞ্চল অফিস, বিডিও অফিস, ডিএম অফিসে যেতাম। এই আমার বৃদ্ধ ভাতা পাচ্ছি না, এই আমার জন্ম সার্টিফিকেট নেই, এই আমার রেশন কার্ড ঠিক করতে হবে। এখন সব বন্ধ বিডিও অফিসে। কেন? যা করতে হবে দুয়ারে সরকার। দুয়ারে সরকারে একদিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে। একটা অফিস সেট আপ করা হচ্ছে, কম্পিউটার সেট করা হচ্ছে, প্রচুর অফিসার নিয়োগ করা হচ্ছে, আর প্রচুর বিরিয়ানি ডুলে ডুলে খাওয়া হচ্ছে। আর অফিসগুলো কি আছে? বড় বড় বিল্ডিং পড়ে আছে, কম্পিউটার পড়ে আছে, ঝা চকচকে বিল্ডিং। সারা মাস ধরে অফিসাররা যদি কাজ করে 5 ঘন্টা 6 ঘন্টা, তাহলে কি দুয়ারে সরকার করতে হয়? এই লক্ষ লক্ষ টাকাগুলো কাদের থেকে আসছে? আমরা শ্রমিক 90%, বেশিরভাগ টাকা আসছে আমাদের থেকে। অতএব আমরা দুয়ারে সরকারে যে লম্বা লাইন, 4 ঘন্টা ধরে লাইন দিয়ে দুয়ারে সরকারে একটা কাগজ জমা দিলাম, তহমিনার নামটা আসলো তাসমিনা। হাঁটবো কোথায়? বিডিও অফিস। হবে না, আবার দুয়ারে সরকারে যাও। আবার দুয়ারে সরকারে গেলাম, সেবার আসলো খাসমিনা, আবার দুয়ারে সরকারে যাও। পেরিয়ে গেল 1 বছর। আর একটা জিনিস ভাই, আমি মজদুর হিসাবে যেটুকু বুঝি, ডোল দান দিয়ে উন্নয়ন করা যায় না। ডোল দান দারিদ্রতা বাড়ায়, ডোল দান ভিখারি হতে সহযোগিতা করে, ডোল দান হাত পাতা শেখায়। যদি অধিকার হয়, যদি কাজ হয়, যদি কাজের ন্যূনতম মজুরি পাওয়া যায়, যদি ছেলেমেয়েরা চাকরি পায়, তাহলে সমাজের উন্নতি হয়, সংসারের উন্নতি হয়, জীবনের উন্নতি হয়। ডোল দান দিয়ে সাময়িক দেখানো যায়। ডোল দান দেওয়া উচিত নিশ্চয়ই। কাদের দেব? যারা বৃদ্ধা, তাদের দিতে পারে। যারা প্রতিবন্ধী, কাজ করতে অক্ষম, তাদের দিতে পারেন। যারা অসহায় পরিবার, তাদের দিতে পারেন। এই কি ডোল? আকাশ, একেবারে আকাশ থেকে জমিন অবধি সবাই ডোল। এই ডোল দান আমাদের দেনদার তৈরি করছে, ভিখারি তৈরি করছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আসুন সবাই না কোথাও মিলে একসঙ্গে একটু গর্জে উঠি। শুধু নারী দিবস বা এই মঞ্চে সমেত থাকলে হবে না, কোথাও আমাদের একটা কথাবার্তা বলতে হবে, একটা আওয়াজ তুলতে হবে। মেয়েদের অধিকারের ব্যাপারটা কোথাও একটা তুলতে হবে। সমকাজে সমমজুরি, আজকে মাঠে যারা কাজ করছে একই কাজ, কালকে
এসেছি, একই কাজ বনগাতে হচ্ছে। মেয়েরাও ঘাস নিড়াচ্ছে ধানে, ছেলেরাও নিড়াচ্ছে। ছেলেরাও ছটায় যাচ্ছে, মেয়েরাও ছটায় যাচ্ছে। ছেলেদের মজুরি 300 টাকা, মেয়েদের মজুরি 250 টাকা। কেন? শুধু মহিলা বলে। ছেলেরা তো সিগারেটকে বিড়ি খেতে সময় নেয়, মেয়েরা তো বিড়িও খায় না। কোথায় ক্রেশের ব্যবস্থা? কোথায় ক্রেশ? কাদের জন্য করছে সরকার? শ্রম দপ্তরের মিটিংয়ে যে শুনলাম বেশ কিছু চা বাগানের জন্য সরকার ক্রেশ করবে। চা বাগানের শ্রমিকদের জন্য নিশ্চয়ই ক্রেশের খুব দরকার, কিন্তু আমাদের জন্য ক্রেশের খুব দরকার। আমাদের বাচ্চারা জলে পড়ে, আমাদের বাচ্চারা আগুনে পড়ে, আর এখন তো হাঙরের দল বসে আছে। তারা 6 বছরের বাচ্চাকেও ছাড়ে না, আর 70 বছর মহিলাকেও ছাড়ে না। ফাঁক ফেলেছিল তাহারই রে। সব খবর কিন্তু পেপারে আসে না, সব খবর কিন্তু টিভিতে আসে না। অনেক খবর জমিনে টাকা পয়সায় মিটিয়ে যায়, পার্টি রাজনীতি করে মিটিয়ে নেন। তো সেই জন্য আমাদের কোথাও এই ব্যাপারগুলো তোলা দরকার, যে মজুরিটা যাতে আমরা সবাই সমান সমান পাই। 8 ঘন্টা কাজ করছে যাতে মজুরিটা পাই। এখন অনেক কাজ 9-10 ঘন্টাও করতে হচ্ছে। তো এই কাজের ব্যাপারটা এখন চাহিদার থেকে যোগান এত বেশি যে আমরা কাজও নেই। যারা ডোমেস্টিক ওয়ার্কার আমাদের এলাকায় কাজ করেন তাদের অবস্থা আরও খারাপ। হাসনাবাদ নেজার থেকে আসছে, সারা দিনে 40 টাকায় কাজ করছে। কলকাতায় বেশ কিছু এলাকায় তবুও হয়তো একটু মজুরি পায়, আমাদের এলাকায় 40 টাকা মজুরিতে কাজ করছে ডোমেস্টিক ওয়ার্কাররা। ভাবুন তো, সেই ভোরবেলা উঠে আসছে, আর কাজের জায়গায় কোনো নিরাপত্তা নেই, কোনো সুরক্ষা নেই। সরকার বলছে প্রচুর টয়লেট করেছে। টয়লেটের গল্প একটু না বললে তো মনে হয় অপুরন্ত রয়ে গেছে কিছু একটা। আমি ধরুন বাদু থেকে বনগা যাব, বাগদা যাব, যেতে আসতে কতক্ষণ? 6 ঘন্টা, 7 ঘন্টা। দেখা যাবে আমি যদি 5 বার বাথরুমে যাই তাহলে আমার 25 টাকা খরচ। তো ভাই আমি কত টাকা রোজগার করি যে 25 টাকা বাথরুমে দেবো? নোংরা তো ছেড়েই দিলাম, জল নেই সে তো ছেড়েই দিলাম, দরজা ঠেলে পাথর দিতে হচ্ছে সে তো ছেড়েই দিলাম। কিন্তু আমি এত পয়সা রোজগার কোত্থেকে করবো যে টয়লেটে দেবো? টয়লেটের সমস্যা সর্বত্রই। বাচ্চাদের রাখার জন্য, কাজ করার জন্য মায়েদের ক্রেশের ব্যবস্থা খুব দরকার। সম কাজে সমমজুরি খুব দরকার। ন্যূনতম মজুরি আমি বলি না, আমি বলি বাঁচার মতো মজুরি দরকার। আর বেকার ছেলে মেয়েদের ভীষণভাবে কাজ দরকার। আর অবিলম্বে টোল দান বন্ধ হওয়া দরকার। তাই আমার বক্তব্য, লড়বো, জিতবো, লড়বো। যতদিন বাঁচবো ততদিন বলবো সমকাজে সমমজুরি দিতে হবে। আর একটু একটু করে হলেও কিন্তু আমরা এগোচ্ছি। যেখানে 80 টাকা মজুরি পেতাম সেখানে এখন 175 টাকা পাচ্ছি। যেখানে কারখানায় মেয়েদের কথা বলতে দিত না সেখানে মেয়েরা দাবি করছে, জল আনছে। যেখানে আমরা কাজের জন্য বলতে পারতাম না, দেখা যায় কাজে নেয়, চাষে কাজে গেলে ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে হাত ধরে কাজে টেনে নেয়, যাদের বয়স 45-এর উপর, মালিক তাদের বাদ দেয়। জলকারে কাজ করতে গেলে মালিক হাত ধরে টেপে, সেটা বন্ধ হয়েছে। আমরা দেখেছি যারা কাঁথা টিপসের কাজ করে তাদের মালিক মাল নিতে গেলে, পয়সা দিতে গেলে হাত ধরে টেপে, সেটা বন্ধ হয়েছে। আমরা অনেক আশাবাদী, যদি আমরা একসঙ্গে মিলে এগোতে পারি, সারা বছর ধরে নিজেদের জন্য নিজেরা কাজ করতে পারি, তাহলে এগোবো। আমি আবার বলছি, লড়বো, জিতবো, এই স্লোগান নিয়ে আমরা চলতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। তহমিনাদিকে